মাত্র কয়েকদিনের মাথাতেই সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী জামিনে মুক্ত হলেন এবং এর আগে দুপুরে জুলাই আন্দোলনের সময় সহিংসতা ভাঙচুর এবং হত্যা চেষ্টার অভিযোগে লালবাগ থানায় দায়ের করা মামলায় তার জামিন আবেদনটি মঞ্জুর করেন আদালত। এবং সরকারের শীর্ষ মহলের ইশারাতেই যে তার জামিন হয়েছে এ কথা বোঝার জন্য খুব বেশি জ্ঞানের প্রয়োজন নেই। তবে কি আবারও সংগঠিত হচ্ছে আওয়ামী লীগ? নিষিদ্ধ দলটির নতুন পরিকল্পনা কি ফেসবুকের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দেওয়া? এটা কি নিষিদ্ধ অবস্থায় নতুন কৌশল, নাকি বড় কোনো প্রত্যাবর্তনের ইঙ্গিত? সম্প্রতি ফেসবুকে আমি আওয়ামী লীগ লেখা প্রোফাইল ফ্রেম ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। জুলাই আন্দোলনের সময় লাল প্রোফাইল ছিল প্রতিবাদের প্রতীক, এবার সেই ধাঁচেই ডিজিটাল প্ল্যাটফর্মে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে দলটির সমর্থকরা। রাজপথে না থাকলেও অনলাইনে সক্রিয় হওয়ার কৌশল নিয়েছে তারা। পরিচয় গোপন রেখে যারা ছিলেন তারাও ধীরে ধীরে সামনে আসার ইঙ্গিত দিচ্ছেন। আওয়ামী লীগের ফিরে আসা কেউ কোনোভাবে ঠেকাতে পারবেন না, তাদের প্রত্যাবর্তন হতে পারে। সম্প্রতি বেসরকারি এক টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে এমন আশঙ্কা প্রকাশ করেছেন রুমিন ফারহানা। কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক স্পিকার ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর শিরীন শারমিন চৌধুরী। 12 এপ্রিল রোববার 6:30টার দিকে তিনি কাশিমপুর কারাগার থেকে বের হয়েছেন। নিষেধাজ্ঞার পর চরম সংকটে আওয়ামী লীগ নেতারা কি ফিরবেন দেশে নাকি থাকবেন বাইরে? দল বাঁচাতে সামনে কি আসছে বড় সিদ্ধান্ত? আওয়ামী লীগ রিঅ্যাক্টিভ হচ্ছে না। আওয়ামী লীগ অ্যাক্টিভই তো ছিল, এখনো আছে অ্যাক্টিভ, অনলাইনে অফলাইনে, রাস্তায়, ঘরে, বাহিরে, সব জায়গায়। যদিও সংসদে একটা আইন পাশ করে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষেধাজ্ঞা দিয়েছে, সেটাকে থোড়াই কেয়ার করে আওয়ামী লীগ বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। 5 কোটির উপরে ফেসবুকে দেখেছেন, 5 কোটির উপরে লোক আমি আওয়ামী লীগ এই ব্যানার পোস্টার ছাপিয়ে প্রকাশ করছে সরাসরি চেহারা দেখিয়ে। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশ নিউজ অ্যানালাইসের পক্ষ থেকে নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদেরকে স্বাগত। দর্শক, ইতিমধ্যে আপনারা খবরের অংশ বিশেষ দেখেছেন, তাই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। বিজ্ঞ বিশ্লেষণকার এই বিষয় নিয়ে আলোচনা করেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলে মূল বিষয় বুঝতে পারবেন। তাই আমি আর কথা না বাড়িয়ে নিয়ে যাবো মূল ভিডিওতে। তার আগে বলবো, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। দর্শক, চলুন একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করি। রাজপথে এমনকি ট্রাফিক না আটকে চলাফেরা করছেন, সিনেমা দেখতে চলে যাচ্ছেন মেয়ে নিয়ে, কখনো কন্যাকে নিয়ে চলে যাচ্ছেন ক্রিকেট খেলা দেখতে, স্ত্রী কন্যা নিয়ে সবে বেইলি রোডে গিয়ে নাটক পর্যন্ত দেখে এসেছেন। কারণ প্রেসিডেন্ট জিয়া পুত্র তারেক রহমান জানেন, বাংলাদেশে প্রেসিডেন্ট জিয়া, বঙ্গবন্ধু থেকে শুরু করে কোনো হাই প্রোফাইল হত্যাকাণ্ড, মৃত্যুর ঘটনা এখন পর্যন্ত সেনাবাহিনীর এক রকমের জানাশোনা কিংবা সেনাবাহিনীর প্রত্যক্ষ অংশগ্রহণ ছাড়া ঘটতে পারেনি। জরুরি অবস্থা জারি থাকাকালীন সেনাবাহিনীর হাতে যে ধরনের ক্ষমতা থাকে, মানে সেই বিচারিক ক্ষমতা বা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে 2024-এর সেপ্টেম্বর থেকে বাংলাদেশে সেনা মোতায়েন আছে। বাংলাদেশের নির্বাচিত সরকারের বয়স যখন প্রায় 2 মাস হতে চলেছে, তখন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের সেনাবাহিনীর সদর দফতরে গিয়ে সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণ মিলনায়তনে প্রধানমন্ত্রীর এই দরবার অনুষ্ঠিত হয়েছে, নবনির্বাচিত প্রধানমন্ত্রীর প্রথম দরবার, এবং যেটা প্রত্যাশিত থাকবার কথা ছিল এবং আলোচিত হবার কথা ছিল যে বাংলাদেশে বেসামরিক কাজে যে আইন শৃঙ্খলা রক্ষা ব্যবস্থায় যে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের নিয়োজিত রাখা হয়েছে গত 20 মাস ধরে, সেই 2024-এর আগস্টের পর থেকে এটা কবে অবসান হতে যাচ্ছে, মানে সেনাবাহিনী কবে ব্যারাকে ফিরবে। কিন্তু বিস্ময়কর হলেও সত্য, নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান সেনানিবাসে গিয়ে সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে যখন বক্তব্য রেখেছেন, সেনাবাহিনী কবে ব্যারাকে ফিরতে পারে সে প্রসঙ্গে কোনো ইঙ্গিত দেওয়ারও প্রয়োজন বোধ করেননি। সম্ভবত এটা বুঝে নেওয়াই ভালো যে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর নির্ভর করে না সেনাবাহিনী কবে ব্যারাকে ফিরবে। কারণ সেনাবাহিনী যে বাংলাদেশের আইন শৃঙ্খলা ব্যবস্থার দায়িত্ব নিয়ে নিয়েছে, আমার আপনার সকলের জানমালের দায়িত্ব নিয়ে নিয়েছে, সেটা কিন্তু কোনো রাজনৈতিক সরকারের মুখ থেকে আমরা শুনিনি। শেখ হাসিনা সরকারের পতনের পর শেখ হাসিনার যে পতন ঘটেছে সেটাও আনুষ্ঠানিকভাবে এসে সংবাদ মাধ্যমের সামনে ঘোষণা করেছিলেন বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধানকে সাথে নিয়ে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান, এবং তখন তিনি ঘোষণা দিয়েছিলেন তিনি জানমালের দায়িত্ব নিচ্ছেন। এবং এরপর সেনাবাহিনী প্রধান রাজনৈতিক বিভিন্ন দলের নেতৃবৃন্দ এবং বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধানকে সাথে করে সোজা বঙ্গভবনে চলে গিয়েছিলেন এবং বঙ্গভবনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে মিলে এদের সকলের সঙ্গে আলোচনা ক্রমে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দিয়েছিলেন, যার প্রধান পদে বসেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যেই সরকারে জায়গা পেয়েছিলেন 2024-এর জুলাই আগস্টের আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণেরা এবং যারা 2026-এর ফেব্রুয়ারি
পর্যন্ত এরপর ক্ষমতায় ছিলেন। ওয়াকারুজ্জামান ১/১১ চেয়ে একটু ভিন্ন মডেলে খেলছেন। মানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেই ২০২৪-এর ৫ই আগস্টেও ঘোষণা দেন নাই যে সেনাবাহিনী এই জরুরি পরিস্থিতিতে ক্ষমতা গ্রহণ করছে। সেনাবাহিনীর বরং মানে বিমান বাহিনী, নৌবাহিনী প্রধানকে নিয়ে সশস্ত্র বাহিনী রাষ্ট্রপতির পিছনে দাঁড়িয়ে ২০২৪-এর ৫ই আগস্ট রাতে এক জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ঘোষণা দেন যে খুব শিগগিরই নির্বাচন অনুষ্ঠিত হবে আর খালেদা জিয়া মুক্তি পেতে যাচ্ছেন। এরপর খালেদা জিয়া মুক্ত হন, অনেক মাস কেটে যায়। ইউনূস সরকার কবে নির্বাচন দেবে তা নিয়ে নানা রকম ধোঁয়াশা সৃষ্টি হয়। সেনাবাহিনীকে জানমালের দায়িত্বে খুব সক্রিয় অবস্থায় দেখা যায় না। বিচারিক ক্ষমতা নিয়ে, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে তারা রাজপথে মোতায়েন থাকে বটে, কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আবার ৭ মাসের মাথায় ২০২৫-এর ফেব্রুয়ারিতেই সংবাদ মাধ্যমের সামনে এসে বলেন যে তিনি আগেই সবাইকে সাবধান করে দিতে চান, হানাহানি মারামারি করলে পরে তাকে দোষ দেওয়া যাবে না। তিনি এরই মধ্যে ক্লান্ত হয়ে পড়েছেন মাত্র ৭ মাসে, এবং তিনি বলেন যে সবাইকে সতর্ক করে দিচ্ছি, নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে স্বাধীনতা কিন্তু বিপন্ন হবে। এবং তিনি বলেন যে মাত্র তার ৩০,০০০ সৈন্য মোতায়েন আছে, কাজেই ৩০,০০০ সৈন্য একাই বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবে, একটা ভালো পরিস্থিতি, কার্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারবে। এটা ভাববার কোনো কারণ নাই। পুলিশ সদস্যদেরও কাজ করতে হবে, অন্যান্য বাহিনীকেও কাজ করবে, তাহলেই দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, দেশে শান্তি বিরাজ করবে। কিন্তু তিনি বলেন, মানে এই যে ওয়াকারুজ্জামানের মডেলটা একটা ভিন্ন মডেল এ কারণে যে তিনি কিন্তু সেনা নিয়ন্ত্রিত ইউনূস সরকারও বলেন না। তিনি বলেন ইউনূস সাহেবের সঙ্গে তার কথা হয়েছে, তিনি বলেছেন 18 মাসের মধ্যে নির্বাচন, তিনি বলেন আপনাদের সাবধান করে দিচ্ছি। তিনি আবার এটাও বলেন আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। আই হ্যাড এনাফ লাস্ট 7-8 মান্থস, আই হ্যাভ এনাফ। আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসবো। এখন ওয়াকারুজ্জামানের মুখে এই কথা শোনা যাচ্ছে না, কিন্তু যে তিনি সত্যিকার অর্থেই খুব দ্রুত সেনানিবাসে ফিরতে চাইছেন, এন্ড হি হ্যাড এনাফ। মানে তারেক রহমান সরকারের উপর সেনাবাহিনী যে ভরসা করে এখন ব্যারাকে ফিরে যেতে পারে, সেরকম কোনো সুর তার মুখ থেকে শোনা যাচ্ছে না। তার মানে সশস্ত্র বাহিনীর অবস্থানটা এমন যে তারাই নির্বাচিত সরকারকে ক্ষমতায় এনেছেন এবং তারাই ঠিক করবেন কবে তারা আবার ব্যারাকে ফিরে যাবেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিন্তু মে মাসে খুব জোর চাপ সৃষ্টি করেছিলেন ইউনূস সাহেবের ওপর যে যদি তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দেন তাহলে তারা আর মোতায়েন থাকতে পারবেন না, কারণ তার সেনা সদস্যরা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছেন রাজপথে টহল দিতে দিতে, এই বেসামরিক ডিউটি দিতে দিতে। কাজেই খুবই দ্রুত ডিসেম্বরের মধ্যেই তাকে নির্বাচন দিতে হবে। তখন ইউনূস সাহেব একদিকে যেমন সেনা প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান মানে সশস্ত্র বাহিনীর এই চাপের মুখে বলেছিলেন যে তিনি তাহলে পদত্যাগই করে ফেলবেন, কিন্তু অন্যদিকে মনে রাখতে হবে জুন মাসে তখন তিনি কিন্তু বিরাট লটবহর নিয়ে, মানে বিরাট দল নিয়ে লন্ডন গিয়ে উপস্থিত হয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তাকে বুঝিয়ে আসেন যে তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন এবং সেই নির্বাচনের মাধ্যমে যে তারেক রহমান সরকারি ক্ষমতায় আসতে যাচ্ছে সেই বোঝাপড়াটাও যে তখনই লন্ডনে হয়ে গিয়েছিল, এটা এমনকি জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামী তখন থেকেই বলে আসছে। সারা বাংলাদেশে যখন মবের রাজত্ব কায়েম হয়, সেই মবের রাজত্ব কায়েমের দোষ পুরোপুরি গিয়ে পড়ে কিন্তু ইউনূস সাহেব এবং ডক্টর ইউনূসের যে ঘনিষ্ঠ রাজনৈতিক পক্ষ জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির উপর। এই যে বাংলাদেশে মানুষ হত্যা, পিটিয়ে মারা, মানুষ পিটিয়ে মেরে আগুন দিয়ে পুড়িয়ে মারা, এই সব কর্মকাণ্ডে যে সেনাবাহিনী নিশ্চুপ এবং নীরব দর্শকের ভূমিকা পালন করছে, এ নিয়েও কারো কিন্তু সেভাবে প্রশ্ন করার সাহস হয় না। কারণ ওয়াকারুজ্জামান তো বলেই রেখেছেন ক্ষমতার লোভ তার নাই, তারা ক্ষমতায় নাই, তারা একটা সরকার গঠন করে দিয়েছেন এবং তারা চান একটা নির্বাচন হয়ে গেলে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দ্রুত তারা যাতে ব্যারাকে ফিরে যেতে পারেন। তারেক রহমান নভেম্বরের শেষ পর্যন্ত জানতেন না তিনি বাংলাদেশে ফিরতে পারবেন কি পারবেন না। এরপর তিনি যখন ফিরতে পারেন তখন দেখা যায় যে সেনাবাহিনী যে ধরনের ভিভিআইপি ট্রিটমেন্ট তাকে দিচ্ছে তাতে বুঝতে বাকি থাকে না যে একরকমের এই বোঝাপড়া হয়েই তিনি দেশে ফিরেছেন যে শুধুমাত্র তিনি যে নির্বাচনে অংশগ্রহণ করবেন তাই নয়, তিনিই হতে যাচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী। তারেক রহমান আজকে তাই সেনা সদর দফতরে গিয়ে সেনাবাহিনী 2024-এর আগস্টের পর থেকে আইন শৃঙ্খলা রক্ষায় যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তার প্রশংসা করেছেন। তিনি বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুনিপুণভাবে সম্পন্ন করার জন্য তিনি সশস্ত্র বাহিনীর ভূয়সী প্রশংসা করেন, কারণ সশস্ত্র বাহিনী একটা জাদু দেখিয়েছে বটে। বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এতই ভয়াবহ ছিল যে নির্বাচনের 2 মাস আগেও বাংলাদেশের একেবারে রাজধানীর প্রাণকেন্দ্রে হাদির মৃত্যুর ঘটনার পর দেখা গেল যে বাংলাদেশের শীর্ষস্থানীয় দুটো দৈনিক পত্রিকায় ভাঙচুর, অগ্নিকাণ্ড চলল কয়েক ঘন্টা ধরে, কিন্তু সেনাবাহিনী সেই জায়গায় এসে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনারও কোনো চেষ্টা করলো না। কিন্তু সেই সেনাবাহিনী এমন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলো নির্বাচনের সময় একেবারে ভোটের দিন এসে যে নির্বাচনটি তারা তাদের গোছানো মতো, মানে তাদের যে ডিজাইন, তারা যেভাবে হিসেব নিকেশ করেছিল সেভাবেই উঠিয়ে আনতে পারলো এবং ক্ষমতায় এলেন প্রধান
প্রধানমন্ত্রী তারেক রহমান। কাজেই তারেক রহমান জানেন সেনাবাহিনী কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাকে ক্ষমতায় নিয়ে আসতে, এবং সেই সেনাবাহিনীকে ঘাঁটানো যে তার কোনো উচিত হবে না এবং তার পক্ষে তার সে সাধ্য নাই, সেটাও তিনি বোঝেন। তিনি বলেছেন যে এই যে দরবারে উপস্থিত হয়ে যে একদিকে যেমন সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর সদস্যদের দেশের সার্বভৌমত্ব ও সংবিধানের মর্যাদা সমুন্নত রাখতে হবে, তেমনি সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি কিংবা দলের সম্পত্তি নয়, এটা রাষ্ট্রের শক্তি। প্রধানমন্ত্রী বলেছেন যে রাষ্ট্রীয় মর্যাদা রক্ষায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীর প্রতিটি স্তরে দেশপ্রেমের যে অগ্নিশিখা জ্বালিয়ে দিয়েছিলেন তা যেন কখনো নিভে না যায়। প্রেসিডেন্ট জিয়ার পুত্র তারেক রহমান খুব ভালো করে জানেন যে নিরাপত্তা বলয়ের মধ্যে তিনি এখন আছেন, মানে তিনি সাধারণভাবে চলাফেরা করছেন, কিন্তু মনে রাখতে হবে নভেম্বরের শেষ পর্যন্ত 2025-এ যখন তিনি ফেরার সিদ্ধান্ত নিতে পারছিলেন না, বারবার বিএনপির তরফে বলা হচ্ছিল যে প্রেসিডেন্ট জিয়ার পরিবারের একমাত্র উত্তরসূরি বিএনপি নেতা তারেক রহমানের জীবনের হুমকির বিষয়টি সবসময় তাদের বিবেচনায় রাখতে হয়। আওয়ামী লীগ কি রিঅ্যাক্টিভ হচ্ছে কিনা? আওয়ামী লীগ অ্যাক্টিভই তো ছিল, এখনো আছে অ্যাক্টিভ, অনলাইনে অফলাইনে রাস্তায় ঘরে বাহিরে সব জায়গায়। যদিও সংসদে একটা আইন পাশ করে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষেধাজ্ঞা দিয়েছে, সেটাকে থোড়াই কেয়ার করে আওয়ামী লীগ বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। 5 কোটির উপরে ফেসবুকে দেখেছেন, 5 কোটির উপরে লোক আমি আওয়ামী লীগ এই ব্যানার পোস্টার ছাপিয়ে প্রকাশ করছে সরাসরি চেহারা দেখিয়ে। এটাই অনেক বিশাল কিছু। তো এরপরও কেন বলছি রিঅ্যাক্টিভ, তার আগে একটু বলি যায় আজকে 3-4 দিনে বাংলাদেশে অনেক ঘটনা ঘটে গেছে। কুষ্টিয়ায় একজন পীর সাহেবকে মেরেছে, আজকে মিরপুরে প্রকাশ্য দীপালোকে কুপিয়ে মেরেছে এক ব্যক্তিকে, এর আগে গত 2 দিন ছাত্রলীগের একজন ছেলে জেল থেকে বেরিয়ে 24 ঘন্টার ভেতরেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। আরেকজন ছাত্রলীগ নেতা যার পায়ের অবস্থা প্রায় 90%ই শেষ, তারপরও জেল আছেন, চিকিৎসা নেই। এগুলো সবগুলো দেখার পরে আসলে কারই বা ভাল লাগে। এরপরও আপনাকে থেকে গত একটা ভিডিওতে বলেছিলাম যে নিষেধাজ্ঞার পরে সপ্তাহখানেক ভিতরে অনেক কিছুই ঘটবে, অনেক কিছুই দেখতে পারবেন, যার হয়তো সামান্য সামান্য দেখতে পাচ্ছেন, যে 100% এখনো দেখতে পারেন নেই। তো এটা হচ্ছে কি জানেন, রাজনীতি জিওপলিটিক্স বা যাই বলেন, কোনো কিছুই সময় ঘন্টা সেকেন্ড মিনিট ধরে আসে না। যেটা 1 সপ্তাহ বলবো সেটা হয়তো 1 মাস লাগবে, যেটা 1 মাস বলবো ওটা হয়তো 5 বছর 10 বছরও লাগে। এই হচ্ছে যে কাহিনী। তো এখন এরপরে আপনি দেখেন যে ইরান ইসরায়েল এদের যুদ্ধ মুদ্ধ এই সেগুলো নিয়ে আসলে সব প্রেডিক্ট করা সম্ভব না। এরপর আমরা প্রেডিক্ট করি কিছু 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 ডট মিলানোর চেষ্টা করি, নিজস্ব চিন্তার চেতনা বা আমাদের চিন্তায় কী আছে সেটা আপনাদের বলার যেমন চেষ্টা করি, সেই রকমই সব লাগাই। এরপরও তো সর্বোচ্চ সিদ্ধান্ত নেওয়ার অধিকার বা ক্ষমতা সেটা আমাদের নেত্রীর, কারণ নেত্রীর বাইরে কোনো কথা নেই। এরপর আমরা হয়তো কিছু কথা হয়তো বলতে চাই বা ডট বিলাইতে চাই, সেইগুলো সব নেত্রীর কথা না, আর সর্বোচ্চ সিদ্ধান্তের মালিক নেত্রী। সেই হিসাবে যেমন আজকে যেটা বললাম যে রিঅ্যাক্টিভ করার মতো, আপনারা সকলে জানেন যে শিরিন শারমিন চৌধুরীকে সপ্তাহখানেক আগে গ্রেপ্তার করেছিল বিভিন্ন মিথ্যা মামলায়, আজকে ওনাকে আবার জামিন দিয়েছে। এরপরে আপনার যেমন সাবের হোসেন চৌধুরী, উনি দীর্ঘ প্রায় 15 বছর যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন তখনও ওনার কোনো নামগন্ধই ছিল না। ওই ব্যক্তিকে অনেকগুলো মামলা দিয়েছিলেন এবং সেই মামলা থেকে উনি জামিন পেয়ে এখন ঘরেই আছেন, চুপচাপ, কোনো কথা বলছেন না। এই যখন অবস্থা, তখন আবার বিএনপি থেকে দাবি করা হচ্ছে যে না, আওয়ামী লীগ ফিরে আসতে পারবে, আইনে যাইতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে, শেখ হাসিনা বিহীন আসতে হবে, অমুক তমুক। মনে হয় যেন আওয়ামী লীগটা কে চালাবে আর চালাবে না সেইটার দায়িত্ব বিএনপি নিছে। এটা আওয়ামী লীগ দল আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগ না, এটা বিএনপি করে। আওয়ামী লীগ আমলে কখনো বলে নাই কিন্তু খালেদা জিয়া বা তারেক জিয়া থাকতে পারবে না, বিএনপি অন্য কাউরে দিয়া চালাইতে হবে, এরকম ছিল না, বা বলছে বলে আমার মনে পড়ে না। তো যে কারণে বললাম যে রিঅ্যাক্টিভ কারণটা এই জন্যই যে দেখেন এই যে আমাদের সাবেক স্পিকার শিরিন শারমিনকে যখন অ্যারেস্ট করে, তখন শুধু বাংলাদেশের মানুষ না, সারা পৃথিবীর অনেক, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে অনেক জায়গা থেকে এটা প্রতিবাদ জানিয়েছে। কারণ উনি শুধু আমাদের দেশের স্পিকার ছিলেন, উনি ইউরোপিয়ান ইউনিয়নের একটা মহিলা শাখা আছে ওইটার স্পিকার ছিলেন, শিরিন শারমিন চৌধুরী, যার কারণে প্রতিবাদ প্রচুর হয়েছে। এই কারণে ওনাকে হয়তো শুভবুদ্ধির উদয় হয়েছে, ছেড়ে দিতে পারে। আর আমার যেটা মনে হচ্ছে, এটা আমার ব্যক্তিগত মতামত, এটা আপনাদের কাছে এমনও হতে পারে যে যেমন আপনার 75-এ 15ই আগস্টের পরে যেমন আপনার জোরা তাজউদ্দিনকে দিয়ে আওয়ামী লীগকে রিঅ্যাক্টিভ করিয়ে সচল করা হয়েছিল, এরপরে 1/11-এর সময় আমাদের জিল্লুর রহমান সাহেবকে দিয়ে করা হয়েছে, তেমনি কি শিরিন শারমিন চৌধুরী এবং সাবের হোসেন চৌধুরী সহ অন্যান্য পরিচ্ছন্ন অনেক নেতা আছেন বাংলাদেশ আওয়ামী লীগে, যারা আছেন তাদেরকে দিয়ে করানোর কোনো চিন্তা ভাবনা করছেন কিনা, বা আপনার আওয়ামী লীগের 3rd 4th 5th গ্রেডের নেতা, গ্রেড বলতে আবার আপনার এটা বুঝেন না যে বললেন না যে একদম গ্রেড মানে ফেল গ্রেড, ওইটা না,
থার্ড মানে যেমন ধরেন প্রথম লাইন আছে হাইকোর্ট, সেকেন্ড লাইন আছে একটু কম হাইকোর্ট, থার্ড লাইন আরেকটু কম, ফোর্থ লাইন ওর একটু কম, ফিফথ লাইন আরেকটু কম। মানে ওরা সকলেরই যোগ্যতা আছে, কিন্তু ওনারা এখনো জায়গার সুযোগের অভাবে হয়তো উপরে আসতে পারেনি। সেই ধরনের লোকজনগুলোকে নিয়ে মাঠের কর্মী, তৃণমূল জনপ্রিয়তা আছে প্রচণ্ড, এই ধরনের নেতা কর্মীদেরকে নিয়ে কি আওয়ামী লীগ রিঅ্যাক্টিভ হচ্ছে কিনা সেটা একটু চিন্তা করে দেখতে পারেন। কারণ আওয়ামী লীগ তো অ্যাক্টিভ আছেই, তবে এটাকে সম্পূর্ণ সচল করার জন্য বা মাঠে ফিরিয়ে আনার জন্য একটা টেকনিক হতে পারে কিনা, এই বিষয়গুলো আসলে চিন্তা করে আমি চিন্তা করলাম যে শিরীন শারমিন চৌধুরী জামিন পেয়ে গেলেন আজকে। ওনার প্রচণ্ড একটা সম্মান আছে ওয়ার্ল্ড ওয়াইড, এটা কোনো গ্রুপিং নাই, কোনো বিশাল রাজনৈতিক নেত্রীও না, কিন্তু ওনাকে কি সামনের সারিতে নিয়ে আসা হচ্ছে কিনা, সাবের হোসেন চৌধুরীদের মতন এই ধরনের কিছু নেতাকে কি সামনের সারিতে আনা হচ্ছে কিনা, আবার আওয়ামী লীগের যেসব হার্ডকোর নেতা আছেন টোটাল 100-200 তো দেশের বাইরে আছেন, বাকি সবাই আছেন, ওনাদেরকে যাতে নিরাপদে এই মুহূর্তে রাখা যায়। কারণ হচ্ছে যে যার নামই প্রকাশ করাবে, যারই দায়িত্ব দেবে, সেই আবার জেলে যাবে। তো ওনাদেরকে আপাতত নিরাপদে রেখে, যাদের বিরুদ্ধে কোনো এলিগেশন এই মুহূর্তে নাই বা ভদ্র হিসেবে পরিচিত, ওনাদেরকে সামনে এনে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা, এগুলো একটু ভেবে দেখতে পারেন। এবং এভাবে করলে আমার মনে হয় যেন অনেকটুকু ভালো হবে এবং অনেক সুবিধা পেতে পারে আওয়ামী লীগ। তো এরপরও আওয়ামী লীগ কী করবে, আসলে আওয়ামী লীগ কীভাবে চলবে, দল কীভাবে চলবে, এইটার সিদ্ধান্ত নেওয়া দায়িত্ব একমাত্র জননেত্রী শেখ হাসিনার। উনি যদি মনে করেন যে হ্যাঁ এদেরকে দিয়ে আমরা দল সামনে নিয়ে যাব, সেটাও ওয়েল অ্যান্ড গুড, আমরা সবসময় ওনার পক্ষেই আছি। এখন অনেকে বলতাম যে শেখ হাসিনা জীবিত থাকতে উনি দেশে এসে দলের হাল ধরার মতন যে পরিস্থিতি, দেশের নিরাপত্তাই নেই। তার মানে কি জানেন, উনি যদি আজকে দেশে আসে হয়তো কালকে ওনার মেরে ফেলবে। কারণ সেনাবাহিনী যে বিট্রে করছে এটা আপনারা জানেন, পাবলিক মারবে না, ওনাকে সেনাবাহিনী মেরে ফেলবে, আইএস এর জঙ্গি গোষ্ঠী যারা আছে তারাই মেরে ফেলবে। এটা আপনি 21 আগস্টের গ্রেনেড হামলা থেকে শুরু করে বাকি 20-22 বারের মতো ওনাকে যে হত্যা চেষ্টা করা হয়েছে, সেই 88 সালে চট্টগ্রামও চেষ্টা করা হয়েছিল 2 বার, একবার 88-তে, একবার 89-তে, 2 বার, একবার 24শে জানুয়ারি আর একবার সম্ভবত 89 সালে কত, এটা আমার মনে নেই, 2 বার ওখানেও করা ছিল প্রথম থেকে। তো এইসব কাণ্ড দেখার পরে এখন সকলেই চিন্তা করেন যে নেত্রী যদি দেশে ফিরে আসে এই মুহূর্তে, ওনাকে হত্যা করা একদম নর্মাল কাজ হয়ে দাঁড়াবে এই জঙ্গি গোষ্ঠীর। সুতরাং সেই জায়গায় উনি নিরাপদে থেকে যদি দলকে সবকিছু মিলিয়ে যদি রিঅ্যাক্টিভ করে এনাদেরকে দিয়ে, তাতে কোনো সমস্যা দেখি না। অনেকে হয়তো মনে করতেন যে না এরা কেন আরো অমুক নাই তমুক নাই, অমুক নেতা আছে তমুক ভাই আছে, তাদের চেয়ে এরকম নিরীহ গোবেচারা টাইপের কিছু দিয়ে যদি দল অ্যাক্টিভ করাইতে পারে সেটাই ভালো হবে। তো চলুন আমরা সামনে দেখি কি কি হয়, একটু দেখার বিষয় আছে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং মূল বিষয় বুঝতে পেরেছেন। ভিডিওটি নিয়ে আপনার মূল্যবান মতামত কি তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম আরও আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক।